তো আজকে আমাদের বিষয় হলো অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। এটা পাটিগণিতের একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য, কারণ এই সেকশন থেকে একটা প্রশ্ন থাকবেই। তো এটা শুরু করার আগে তোমাদের প্রথমে জেনে নিতে হবে যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসটা অ্যাকচুয়ালি কি। যে কোনো টপিক শুরুর আগে তোমরা জানো যে সেই টপিক সম্পর্কে তোমাদের কিছুটা কনসেপ্ট নিতে হবে, সেই টপিকের মধ্যে কি কি আছে সেটা তোমাদের ভালো করে জানতে হবে, এবং সেটা শিখে নিয়ে সেই কনসেপ্টটা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে বা অন্য জায়গায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার শুরুর আগে আমরা প্রথমে একটু জেনে নিই অংশীদারি কারবার ব্যাপারটা কি। আমি খুব সংক্ষেপে এটা অল্প প্রথমে তোমাদের বলবো, তারপরে আমি তোমাদের একটা বাস্তব উদাহরণের মাধ্যমে অংশীদারি কারবার ব্যাপারটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? তোমরা ভালো করে শোনো, যে উদাহরণের মাধ্যমে বোঝাবো সেটা যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু সব অঙ্ক করতে পারবে। কারণ উদাহরণ মানে একটা অঙ্ক নিয়ে আমি বোঝাবো তোমাদের, আর সেই টাইপের অঙ্কগুলোই তোমাদের অনুশীলনীতে আছে। এখানে থিওরিটিক্যাল পার্ট কিছু নেই বেশি, জাস্ট কিছু বেসিক কনসেপ্ট তোমাদের বুঝতে হবে, বুঝে নিয়ে আমরা অঙ্কে চলে যাবো, অ্যাপ্লিকেশনে চলে যাবো। ঠিক আছে? তো দেখো, ডেফিনেশন, আমাদের চ্যাপ্টারের নামটা কি? অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস, তাই তো? তাহলে প্রথমেই একটা বিজনেসের ব্যাপার আছে এখানে, তাই তো? বিজনেস তো তোমরা জানো বিজনেস মানে কি। বিজনেস মানে হলো এক বা একের বেশি মানুষ বা লোক মিলে বা সংস্থা মিলে যদি কোনো একটা অর্গানাইজেশন তৈরি করে বা কোনো একটা ধরো কোনো একটা ট্রেডিং এর মাধ্যমে কিছু ইনকাম করার চেষ্টা করে, কিছু প্রফিট করার চেষ্টা করে, তাহলে সেটাকেই আমরা বলবো বিজনেস, তাই তো? তো তাহলে এখানে বিজনেসটা কিরকম, তোমাদের এখানে কি টাইপের বিজনেসের ব্যাপার আছে? আচ্ছা, তাহলে বিজনেস মানে একটা লাভ ক্ষতির ব্যাপার আছে, এটুকুন তোমরা জানো, এটুকুন তোমরা বুঝে নাও যে ব্যবসা মানে, বিজনেস মানে বা কারবার মানে একটা লাভ ক্ষতির ব্যাপার আছে। ওকে, এবার তার সাথে অংশীদারি কথাটা আছে। তো অংশীদারি কথাটার কি মানে আছে? দেখো, অংশীদারি বা পার্টনারশিপ। আচ্ছা দেখো, পার্টনারশিপ ব্যাপারটা তোমরা অনেকেই জানো, পার্টনার বা ধরো শেয়ার, এরকম এই ধরনের একটা কনসেপ্ট। তো পার্টনারশিপ কি ব্যাপার সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। পার্টনারশিপ বা অংশীদারিটা বোঝানোর জন্য তোমাদের আমি একটা বাস্তব উদাহরণ নিচ্ছি, সেই বাস্তব উদাহরণের মাধ্যমে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? তো তোমরা এখানে এটুকুন আপাতত বুঝে নাও যে আমাদের এই চ্যাপ্টারে আমরা কি করব। আমাদের এই চ্যাপ্টারে আমরা কোনো একটা বিজনেস রিলেটেড কিছু একটা ডিসকাস করব, কিছু প্রফিট বা লাভ সংক্রান্ত কিছু একটা ডিসকাস করব। ঠিক আছে? আর পার্টনারশিপ বা অংশীদারি সংক্রান্ত কিছু একটা আলোচনা করবো। তো পার্টনারশিপ বা অংশীদারিটা এখনো ক্লিয়ার হলো না তোমাদের, কিন্তু বিজনেস ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে একটা বিজনেসের ব্যাপার আছে। তো পার্টনারশিপ ব্যাপারটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে, একটা বাস্তব সমস্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখো। আচ্ছা দেখো, একটু ভালো করে শুনবে আমি যেটা বলছি। ধরো একজন সৌরভ বলে একজন ছিল, এক ফ্রেন্ড আছে। ধরো সাপোজ আমাদেরই ধরো এক ফ্রেন্ড সৌরভ বলে আমাদের এক ফ্রেন্ড আছে। ঠিক আছে? তো সে কিছু করতে পারেনি, সেভাবে হয়তো চাকরি পায়নি বা আদার্স কিছু করতে পারছে না। তো এই সময় ও ভাবলো যে আমি একটা বিজনেস করি। তো সেই বিজনেসের জন্য ও বিভিন্ন জনের কাছে আলোচনা করলো, বিভিন্ন জায়গায় কথা বলে ও সমস্ত জায়গায় আলোচনা করে যেটা বুঝলো যে ও একটা গাড়ি কিনবে, একটা বাস কিনবে। ঠিক আছে? ও বুঝেছে সকলের সাথে আলোচনা করে যে বাস কিনে সেই বাসটা নিয়ে যদি ভাড়া খাটানো যায় বা বিজনেস করা যায় সেক্ষেত্রে লাভ অনেকটাই বেশি হয়। তো ও ডিসাইড করলো যে একটা বাস কিনবে। বোঝা গেল? সৌরভ একটা বাস কিনবে বলে ডিসিশন নিল, বাসটা কিনে ও একটা বিজনেস করবে। ওকে, তো এবার যখন ও বাসটা কিনতে গেল, ও দেখলো সে বাসের দাম হলো 10 লাখ। সেই বাসের দাম হলো 10 লক্ষ টাকা। 10 লাখ রুপিস হচ্ছে সেই বাসের দাম। এবার যেটা ওর পক্ষে ওই পরিস্থিতিতে এফোর্ড করা মুশকিল, মানে ও 10 লাখ টাকা দিয়ে বাসটা কিনতে পারবে না, ওর কাছে সেই টাকা ছিল না। তখন ও চিন্তা করলো যে তাহলে ও তখন ভাবলো যে ওর আরেক ফ্রেন্ড, মানে আমাদেরই আরেক ফ্রেন্ড, সে ছিল হাসান। ও হাসানকে গিয়ে বলল যে তুইও আমার সাথে বিজনেসটা কর, আমরা একসাথে মিলে গাড়িটা কিনবো,
কিনে নিয়ে তারপরে আমরা সেটা সেটা বাইরে ভাড়া খাটাবো বা আদার্স জায়গায় লাগাবো, সেক্ষেত্রে যে প্রফিটটা হবে সেটা আমরা ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো সৌরভ 10 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনবে বলে ঠিক করলো বিজনেস করার জন্য, কিন্তু সে সেটা কিনতে পারছে না, কারণ এই টাকাটা ওর কাছে ছিল না। তখন ও হাসানকে গিয়ে বললো, হাসানকে অফার দিল যে ওর সাথে একসাথে করে মিলিতভাবে সে গাড়িটা কেনার জন্য কিনে দুজনে মিলে ব্যবসাটা শুরু করবে, ব্যবসাটা স্টার্ট করবে, এবং যেটা প্রফিট বা লস যা হবে সেটা দুজনে মিলেই ভাগ করে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে কি দাঁড়ালো ফাইনালি? সৌরভ একা ব্যবসাটা করতে পারছে না, ও হাসানকে সাথে নিল। তার মানে হাসানকে যদি আমি যদি ইংরেজিতে ব্যাপারটা বলি, তাহলে হাসানকে পার্টনার হিসাবে নিল ওর সাথে, বা অংশীদার হিসাবে নিল ওর সাথে। তাহলে তাহলে কি হলো? দুজনে মিলে একসাথে হয়ে কি করলো? কারবার বা বিজনেসটা করলো, তাই তো? তাহলে এক্ষেত্রে সৌরভ আর হাসান দুজনে মিলে বিজনেসটা করলো, বাসটা কিনলো, কিনে এবার ব্যবসাটা শুরু করলো। তাহলে এখানে সৌরভ কিন্তু একা নেই, তার সাথে হাসান আছে, দুজনে যৌথভাবে বিজনেসটা শুরু করলো। তো এই যৌথভাবে যেটা করা হয় বা একের বেশি জন মিলে যেই বিজনেসটা করা হয় বা যেই ধরো যেই ব্যবসাটা করা হয়, যেই কারবারটা করা হয়, সেটাকেই আমরা বলবো অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসা। বোঝা গেল আমার কথাটা? যেখানে কতজন থাকবে? শুধু দুজনই না, সৌরভ চাইলে আরো একজনকে নিতে পারতো, চাইলে আরো একজনকে নিতে পারতো, 3 জনকে নিতে পারতো, 4 জনকে নিতে পারতো, মানে অ্যাটলিস্ট কমপক্ষে 2 জন লাগবে। কারণ একা যদি কেউ ব্যবসা করে সেটা তো আর অংশীদারি হলো না, কারণ ও তো টোটাল নিজেই ওনার হয়ে গেল। অংশীদারি মানে কি? ওখানে ভাগ হয়ে গেল, ভাগ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আলটিমেটলি যদি আমরা একটা অংশীদারি কারবারের যদি আমরা ব্যাখ্যাটা এইভাবে দিতে চাই, যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস হলো এমন একটা ব্যবসা বা এমন একটা কারবার যেখানে 2 বা তার বেশি যৌথভাবে কোনো একটা ব্যবসা করে, এবং সেখানে যৌথভাবে কিন্তু ওরা সেই ব্যবসায় টাকাটাও ওরা নিয়োগ করে। ঠিক আছে, যেমন ধরো এখানে 10 লাখ টাকা লেগেছে, এবার ওরা ওদের মধ্যে ঠিক করলো যে সৌরভ দেবে 6 লাখ আর হাসান দেবে 4 লাখ। তাহলে ও দিল 6 লাখ, ও দিল 4 লাখ, তাহলে দুজনে মিলে 10 লাখ টাকা হয়ে গেল। এবার 10 লাখ টাকা দিয়ে ওরা গাড়িটা কিনলো, গাড়িটা কিনে পরবর্তীতে ব্যবসা করলো, প্রফিট বা লস যা হলো তা ওরা ভাগ করে নিল। তাহলে এই যে দুজনে মিলে টাকাটা দিচ্ছে, টাকাটা দিয়ে ব্যবসাটা শুরু করছে, দিস ইজ কল্ড পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। বোঝা গেল? একা একা কিন্তু কিছু হবে না, 2 বা তার বেশি জন থাকবে, এটাকেই আমরা বলবো পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। ঠিক আছে, বোঝা গেছে অংশীদারি কারবার ব্যাপারটা কি? আচ্ছা, এবার শোনো ভালো করে। এবার অংশীদারি কারবার তো বুঝে গেলাম, তাহলে এবার অংশীদারি কারবারে কি হয়? মানে আমরা ধরো ওরা ব্যবসাটা শুরু করলো, অংশীদারি কারবারটা শুরু করলো, পার্টনারশিপ বিজনেসটা স্টার্ট করলো, বাসটা কিনে চালানো শুরু করলো। এবার তারপরের ঘটনাটা কি হচ্ছে দেখো। এবার কেনার সময় ওরা দুজনে ভালো করে টার্মগুলোতে কনসেন্ট্রেট করো, প্রত্যেকটা টার্ম কিন্তু ইম্পর্টেন্ট। কেনার সময় সৌরভ দিল 6 লাখ, হাসান দিল 4 লাখ। তো এটাকে আমি বলবো, 6 লাখকে বলবো আমি সৌরভের মূলধন। এই মূলধন টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সৌরভের মূলধন। আর হাসানের মূলধন কত? হাসানের মূলধন হলো 4 লাখ। তাহলে এই মূলধন কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে মূলধনটা কি? মূলধন হলো কোনো একটা অংশীদারি কারবারে যারা পার্টনার থাকে, যারা অংশীদারি কারবারে সঙ্গে যারা যুক্ত থাকে, তারা নিজ নিজ যে টাকাটা সেখানে নিয়োগ করে, যে কন্ট্রিবিউশনটা তারা দেয়, সেটাকেই বলবো তাদের মূলধন। তাহলে এখানে সৌরভের মূলধন হচ্ছে 6 লাখ, হাসানের মূলধন হচ্ছে 4 লাখ। তাহলে মূলধন ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা জায়গা বলবো তোমাদের, ভালো করে শোনো। এটা হলো ব্যবসার শুরু। এবার ব্যবসার শুরুর পরে কি হবে? একটা সময় পরে ধরো ওরা বাসটা কিনে 1 মাস ব্যবসা করলো বা 1 বছর ব্যবসা করলো, করার পরে 1 বছর পরে দেখা গেল ওদের 2 লাখ টাকা, ওদের 2 লাখ টাকা প্রফিট হয়েছে। 1 বছর পরে দেখা গেল ওদের 2 লাখ টাকা প্রফিট হয়েছে। এবার তাহলে প্রফিটটা কিভাবে ওদের মধ্যে ভাগ হবে? নিশ্চয়ই ভাগ হবে, কারণ দুজনে মিলে ব্যবসা করছে, দুজনে মিলে মূলধন দিয়েছে, তাহলে প্রফিটটাও তো দুজনের মধ্যেই ভাগ হবে। তো সেটা কিভাবে ভাগ হবে? সেই ভাগ হওয়ারও একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, একটা টেকনিক আছে। কি রকম সেটা?
ধরো ওরা নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারে যে, ধরো বললো যে সৌরভ বললো যেহেতু আমি প্ল্যানার, আমি তাহলে 75% নেব, মানে 4 ভাগের 3 ভাগ আমি নেব, হাসান তুমি 1 ভাগ নেবে। তাহলে কত হবে অনুপাতটা? 3:1 অনুপাত। ও নেবে 3 ভাগ 4 ভাগে, আর ও নেবে 1 ভাগ। এটা ওরা নিজেদের মধ্যে ঠিক করলো যে আমি বেশি নেব, আমি কম নেব। তার মানে এটা নিজেদের ডিসাইডেড, মানে ওরা যদি প্রফিট থেকে ওরা নিজেরা ডিসিশন নিল কিভাবে ভাগ করবে, করে তো ওরা ভাগটা করলো। তাহলে নিজেরা যদি ডিসিশন নেয় বা প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে যারা নিয়োগ করছে তারা এই অনুপাতে প্রফিটটা ভাগ করে নেবে, প্রফিটটা একটা অনুপাতে সবসময় ভাগ হবে, বুঝতে পেরেছো? প্রফিট যেটা থাকবে বা লস যেটা হবে সেটা যারা পার্টনার আছে তাদের মধ্যে একটা অনুপাতে সবসময় ডিস্ট্রিবিউটেড হবে। সেই অনুপাতটা তোমাদের প্রশ্নে বলে দেবে। যেমন এখানে ধরো বলা থাকলো যে সৌরভ 3 ভাগ নেবে, হাসান 1 ভাগ, তাহলে কত অনুপাতটা হবে? 3:1। এটা কিন্তু ওরা নিজেরা ঠিক করলো বা বলে দেওয়া আছে। আর যদি কোথাও না বলে দেয় তখন কি আমরা কিভাবে নেব? তাহলে কিছু বলে দিল না, ধরো এই প্রশ্নটা এইভাবে দিল যে 10 লাখ, যে সৌরভ 6 লাখ টাকা, হাসান 4 লাখ টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করলো, 1 বছর পর 2 লাখ টাকা লাভ হলো, তাহলে সেই লাভ থেকে সৌরভ কত পাবে, হাসান কত পাবে? তখন তো তোমরা ভাববে যে এখানে তো কোনো অনুপাত তো বলে দেয়নি, কারণ স্যার তো বলছিল যে ওদের একটা অনুপাত বলে দেবে। তো অনুপাত বলে দিতে পারে যে এই অনুপাতে ওরা ভাগ করবে, সেটা বলেও দিতে পারে, নাও বলে দিতে পারে। যখন বলে দেবে না তখন কি করবে? যখন বলে দেবে না তখন সব সময় মনে রাখবে যে প্রফিট বা লস যেটা হবে, লাভ বা ক্ষতি যেটা হবে, সেটা মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউটেড হবে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট লাইন। প্রথমে এইটুকুন মনে রাখো যে প্রফিট লস অলওয়েজ পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে? পার্টনার মানে যারা অংশীদারি কারবারে নিয়োজিত আছে, হলো। এইবার যখনই ডিস্ট্রিবিউট হবে প্রফিট বা লসটা, তখন এখানে একটা প্রশ্ন আসবে যে কিভাবে ডিস্ট্রিবিউট হবে। এবার কোনো একটা অনুপাতে ডিস্ট্রিবিউট হয়, অলওয়েজ কোনো একটা রেশিওতে ডিস্ট্রিবিউট হয়। এবার সেই রেশিওটা তোমাকে প্রশ্নে বলে দেবে। যদি না বলে দেয় তখন আমি কি বললাম? যদি না বলে দেয় তাহলে মূলধনের অনুপাতে অলওয়েজ ডিস্ট্রিবিউটেড হবে। বোঝা গেছে? কথাটা নোট করে রাখো। যদি প্রফিট বা লসের ডিস্ট্রিবিউশনটা কোন অনুপাতে হবে সেটা কোশ্চেনে বলে না দেয়, তাহলে সেটা মূলধনের অনুপাতে ডিস্ট্রিবিউটেড হবে। ওকে, তাহলে মূলধনের অনুপাতটা আমরা কিভাবে বের করব? তাহলে মূলধনের অনুপাত আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মূলধনের অনুপাত এখানে কত দাঁড়াচ্ছে? এখানে 6 লাখ ইস্টু এখানে তাহলে এখানে দেখো সব জিরো গুলা কেটে গিয়ে এটা বেশি হয়ে গেছে না, 6000 7000 6 লাখ। তাহলে এখানে সব কেটে গেলে অনুপাত মানে তোমরা জানো ভাগ, তাহলে থাকবে 3:2। তাহলে এটা হলো মূলধনের অনুপাত। তাহলে এই অনুপাতে প্রফিটটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই অনুপাতে এটা ভাগ হবে যদি না বলে দেয়। আচ্ছা, তাহলে অনুপাতটা আমরা বুঝে গেলাম। এবার আরেকটা প্রশ্ন লাস্ট তোমরা বুঝে নাও, সেটা হলো ধরো মূলধনের অনুপাতে প্রফিটটা ভাগ হয়ে যাবে। তাহলে প্রফিটটা কত? প্রফিটটা 2 লাখ আমরা জানি, আমি লিখেছিলাম। এটা হলো প্রফিট 2 লাখ টাকা। সেটা কোন অনুপাতে ভাগ হচ্ছে? ধরো বলে দেয়নি, মূলধনের অনুপাতে। তাহলে এবার এই প্রফিট থেকে সৌরভ কত পাবে, হাসান কত পাবে, এটা কিভাবে বের করবে? তাহলে প্রথমে হচ্ছে কি মূলধন দিয়ে ওরা ব্যবসায় আসলো, সেটা হচ্ছে 6 লাখ 4 লাখ। সেখান থেকে কি বের করলাম? মূলধনের অনুপাত বের করলাম। কেন? কারণ 2 লাখ টাকা প্রফিটটা ওদের দুজনের মধ্যে কিভাবে ভাগ হবে সেটা জানি না, ধরো অনুপাতটা বলে দেয়নি, মূলধনের অনুপাতটা বের করলাম। এটা কিন্তু অঙ্ক করার টেকনিক বলছি। মূলধনের অনুপাত বের করলাম। এবার এই মূলধনের অনুপাতে 2 লাখ টাকা প্রফিটকে কিভাবে ভাগ করে ওরা দুজন নেবে, কিভাবে আমরা ওই পার্টটা করব সেটা বলছি। তাহলে এখানে আমরা লিখব লাভ থেকে দু লাখ টাকা লাভ থেকে সৌরভ পাবে সমান সমান। সৌরভ কি পাবে সেটা বলছি। শোনো, সৌরভ পাবে যেটা, সেটা আমরা কিভাবে বের করবো বলতো?
আমরা শিখেছি এর আগে আনুপাতিক ভাগ হার, তোমাদের মনে আছে নিশ্চয়ই আনুপাতিক ভাগ হার। তাহলে দেখো এখানে মূলধনের যে অনুপাত, সেই অনুপাতের পদ দুটি কত, 3 আর 2। তাহলে যদি আমি 3 এর জন্য আনুপাতিক ভাগ হার করতে চাই, অর্থাৎ সৌরভের জন্য যদি আনুপাতিক ভাগ হার করতে চাই, তাহলে কি হবে, এই দুটো পদের যোগ হবে, সেটা কোথায় বসবে, নিচে, আর উপরে কত বসবে, 3 ইন্টু কত হবে, এটা হচ্ছে অনুপাতের পদ দুটির যোগফল, যোগফলের মধ্যে সৌরভের কত অংশ আছে, তার মানে আনুপাতিক ভাগ হার সেটা কত, সৌরভের অংশ আছে 3। তাহলে 2 লাখ টাকার মধ্যে সৌরভের অংশ কত হবে, মানে এই অনুপাতেই পাবে, যেই অনুপাতে ওদের মূলধন আছে সেই অনুপাতেই ওরা প্রফিটটা পাবে, লাভটা পাবে। তার জন্য আমি এখানে ইনটু 2 লাখ করে দিচ্ছি। তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেশন করে কত চলে আসবে, এখান থেকে চলে আসলো 1,20,000। তাহলে এই টাকাটা কে পাবে, সৌরভ। বোঝা গেল? ঠিক আছে। আর তাহলে একইভাবে হাসান কত পাবেন, সেম ভাবে করবে। তাহলে নিচে কত হবে বলো, অনুপাতের পদ দুটির সমষ্টি মানে 5, আর উপরে কি হাসানের পদ যেটা আছে অনুপাতের মধ্যে হাসানের পার্টটা 2 গুণন 2 লাখ, তাহলে সমান সমান হলো 80,000। তাহলে এটা হয়ে গেল ওদের যে বছরের শেষে যে 2 লাখ টাকা লাভ হলো তার থেকে দুজনের প্রাপ্য লাভের অংশ। এইভাবে হচ্ছে আমরা করব। বোঝা গেছে? তাহলে প্রথম থেকে আমি একবার বলে দিই, এবার কিন্তু আমি অঙ্কে চলে যাবো, আর কিছু নেই। এখানে কি কি টার্ম ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে মূলধনটা খুব ইম্পর্টেন্ট। মূলধন কি, মূলধন হচ্ছে অংশীদারি কারবারে যারা ব্যবসা করে, মানে যারা যারা ওখানে অংশীদার, তারা যে অংশটা দিয়ে ব্যবসাটা শুরু করছে। যেমন এখানে 6 লাখ সৌরভের, 4 লাখ হাসানের, এটা হচ্ছে ওদের মূলধন। ওকে, তারপর সেখান থেকে আমরা একটা বের করলাম কি, মূলধনের অনুপাত। মূলধন অনুপাতটা কেন দরকার হলো, কারণ বছরের শেষে যে লাভ বা ক্ষতি হয়, সেই লাভ বা ক্ষতিটা কিভাবে ওরা পাবে, ভাগ করে নেবে, সেটা সবসময় ঠিক করে দেয় মূলধন। যদি না প্রশ্নে তোমাকে সেই অনুপাতটা না দিয়ে দেয়, তাহলে প্রশ্নে যদি দিয়ে দেয় কি অনুপাতে ভাগ হবে, তাহলে তো ঠিকই আছে, না হলে সবসময় কি অনুপাতে ভাগ হবে, মূলধনের অনুপাতে। এই কারণে আমরা মূলধনের অনুপাতটা বের করবো। ওকে, তাহলে মূলধন গেল, মূলধনের অনুপাত গেল। থার্ড হলো কি, লাভ বা ক্ষতির যেটা পরিমাণ, যেটা প্রশ্নে বলে দেবে, সেই অংশ থেকে আমরা কিভাবে ওদের নিজস্ব লাভ বা ক্ষতিটা বের করবো। যেমন এখানে আমি সৌরভের লাভ বের করলাম, হাসানের লাভ বের করলাম। কিভাবে বের করব, আমরা আনুপাতিক ভাগ হার মেথডে বের করব। তাহলে প্রথমে এই অনুপাত থেকে আনুপাতিক ভাগ হারটা লিখলাম, এবার 2 লাখের মধ্যে কত পাচ্ছে, 2 লাখ গুণ করে দিলাম, করে পেয়ে গেলাম। এখানেও তাই হাসানের জন্য, হাসানের যেহেতু 2 আছে, তাহলে 2/5 ইন্টু 2 লাখ করে এখান থেকে আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা বের করব ফাইনালি কত লাভ বা ক্ষতি হচ্ছে। বোঝা গেছে? তো এই মেথডেই কিন্তু সব অঙ্কগুলো হবে। তোমরা ভালো করে এটা বুঝে নিয়েছো, না বুঝে নিলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, প্রথম থেকে ভালো করে নোটটা দেখে নেবে যা করে দিলাম। এবার আমি তোমাদের কিন্তু অনুশীলনীর অঙ্কে চলে যাচ্ছি। তোমরা জানো এই অনুশীলনীর নাম হচ্ছে এটা 14 নাম্বার অনুশীলনী। তো তোমরা বই খাতা বের করো, এবার বই খাতা বের করে বসো, 14 নাম্বার অনুশীলনী বের করে আমি তোমাদের অঙ্ক শুরু করছি। ওকে, শুরু করছি। দেখো তোমাদের এমসিকিউ এর আমি একটা প্রশ্ন নিয়েছি প্রথমে, 16-2 নাম্বারটা। কি বলেছে, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয়। এখানে 4টা অপশন আছে, অপশনে আমরা পরে যাচ্ছি। তাহলে এখানে কি আছে, শুভেন্দুর, দেখো প্রথমে তাহলে তোমরা শুভেন্দুর মূলধন সেটা লিখতে পারবে কত, 1500, তাই তো। নৌশাদের মূলধন কত, 1000 টাকা, এটা আমরা পেয়ে গেলাম। মূলধন যেটা ব্যবসায় যে টাকাটা লাগায় সেটাই তার মূলধন হয়, যে টাকাটা ইনভেস্ট করে, এটা হলো তাদের মূলধন। এবার বছরের শেষে 75 টাকা ক্ষতি হয়েছে, ক্ষতি থেকে শুভেন্দুর কত ক্ষতি হয়, মানে ওই ক্ষতি থেকে শুভেন্দুকে কত দিতে হবে, তাই তো। কিন্তু এখানে দেখো কি অনুপাতে ওরা পাবে, মানে ব্যাপারটা এরকমই যে 75 টাকা ক্ষতি থেকে
মানে আগে যে আমি প্রথম যে উদাহরণটা দিলাম তার সাথে যদি কম্পেয়ার করো, ওখানে 2 লাখ টাকা লাভ হয়েছিল, 2 লাখ টাকা থেকে সৌরভ কিছু পেয়েছিল, হাসান কিছু পেয়েছিল। সেই রকমই এখানে 75 টাকা থেকে শুভেন্দুর ক্ষতি কতটা আর নৌশাদের ক্ষতি কতটা, তাই তো বের করতে হবে আমাদের শুধু শুভেন্দুরটা বের করতে হবে। যাই হোক, আমরা দুটোই বের করতে পারবো, কিন্তু এখানে দেখো কি অনুপাতে ক্ষতিটা ডিস্ট্রিবিউটেড হবে সেটা কিন্তু বলা নেই, তাই না? তো আমি তোমাদের বলেছিলাম, আগের উদাহরণেই বলেছি, যদি কি অনুপাতে ডিস্ট্রিবিউট হবে সেটা না বলা থাকে তাহলে আমরা সবসময় কিভাবে করব, মূলধনের অনুপাত দিয়ে করব। তাহলে এই অঙ্কটা মূলধনের অনুপাত দিয়ে হবে। তাহলে আমরা মূলধনের অনুপাতটা বের করি। তাহলে এখানে দুজনের মূলধনের অনুপাত সমান সমান কত হবে বলো, নিজেরা করতে থাকো। 1500 ইন্টু 1000, তার মানে 3:2, তাই তো? তাহলে এরপরের স্টেপ কি বলেছিলাম, আনুপাতিক ভাগাহার করব, ভাগাহার করে দুজনেরটা বের করব। তো আমাকে এখানে শুভেন্দুর ক্ষতি বের করতে বলেছে, তাহলে এই অনুপাতের মধ্যে শুভেন্দুর পার্ট কোনটা? শুভেন্দুর পার্টটা হলো প্রথমটা, তাহলে আমার শুধু শুভেন্দুর পার্টটা করলেই হবে। তাহলে এখানে লিখি 75 টাকা ক্ষতিতে শুভেন্দুর ক্ষতি হয়, কি করব বলো? প্রথমে অনুপাতের পদ দুটির সমষ্টি, যেটা আনুপাতিক ভাগাহারে করে, 5 হলো। শুভেন্দুর কোন পার্টটা? 3 গুণন কত করব? 75 করব, কারণ টোটাল ক্ষতি 75, তার থেকে এই অনুপাতে শুভেন্দুর পরিমাণটা কত হয় সেটা বের করব, ইনটু 75। তুমি করো, তাহলে 45 টাকা। তাহলে অপশনের মধ্যে কোনটা হবে আমাদের? এটা হবে। দেখো বুঝতে পারলে কি? একদম যেই ফরম্যাটে বললাম আগে, আমি বাস্তব উদাহরণ দিয়ে যেটা প্রথমে বোঝালাম, ওই ফরম্যাটে কিন্তু কভার করে নেব। প্রত্যেকটা অঙ্কই এইভাবে হবে, এক দুটো এক্সেপশনাল ছাড়া বেশিরভাগ অঙ্কই এইভাবে হবে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো এবার যে প্রশ্নটা আমি নিয়েছি তোমাদের এমসিকিউ সেকশনেরই 5 নাম্বার, ঠিক আছে, 16-5। আচ্ছা দেখো ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো এদের মধ্যে যে কোনো একটা। আচ্ছা, তাহলে এখানে লাভ্যাংশটা কি অনুপাতে বণ্টিত হবে সেটা আমাকে বের করতে হবে। তার মানে তোমরা একটু আগে শিখেছো, যদি কোনো অনুপাত না দিয়ে থাকে তাহলে লাভ্যাংশ কি অনুপাতে ডিস্ট্রিবিউটেড হয়? মূলধনের অনুপাতে, তাই তো? তার মানে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে পল্লবী ও রাজিয়ার মূলধন বের করা, তারপর সেটা অনুপাত করে দেওয়া, বাস তাহলেই হয়ে গেল। আচ্ছা, এখানে মূলধন বের করাটা খুব ইন্টারেস্টিং। দেখো পল্লবী 500 টাকা 9 মাসের জন্য রেখেছে, তার মানে পল্লবীর 500 টাকাটা 9 মাস কিন্তু ছিল, 9 মাস ওই ব্যবসায় ছিল, তাই তো? তাহলে পল্লবীর 500 টাকা 9 মাস থাকলে কিভাবে মূলধনটা আমরা বের করবো? আমি একটা ভাষা লিখছি, স্টেটমেন্ট, সেটা ফলো করো। এইভাবে আমরা মূলধনটা বের করব এই সমস্ত ক্ষেত্রে, যখন একটা টাকা অনেক দিন যাবত ওই ব্যবসার মধ্যে ইনভেস্টেড হবে বা ইউজ হবে, তখন আমরা কিন্তু মূলধনটা এইভাবে বের করবো। দেখো 1 মাস হিসাবে বের করবো। দেখো আমি লিখছি, তাহলে পল্লবী, আমি বের করতে যাচ্ছি মূলধন, ঠিক আছে, কিন্তু এইভাবে থাকলে কিভাবে মূলধনটা আমি বের করবো সেটা আমি লিখছি। দেখো পল্লবী 500 টাকা, পল্লবীর 500 টাকা 9 মাস ব্যবসায়ে থাকলে যে লাভ হবে, তা 1 মাসে পেতে গেলে, 1 মাসে পেতে হলে পল্লবীর
মূলধন হবে সমান সমান 500 গুণন 9 সমান সমান দেখো বুঝলে কি আলটিমেটলি 500 টাকা 9 মাসের জন্য ছিল 500 গুণন 9 এটাই হবে মূলধন, কিন্তু অ্যাকচুয়ালি প্রতি মাসে তো আর 500 করে হয়নি, 500 টাকাটাই 9 মাস ধরে কন্টিনিউ হয়েছে। তার মানে এটা কিভাবে হচ্ছে দেখো, তার মানে এখানে লিখেছি পল্লবীর 500 টাকা 9 মাস ব্যবসায় থাকলে যে লাভ হবে, তার মানে 500 টাকা 9 মাস ধরে ব্যবসায় থাকলে যে লাভটা হবে তা 1 মাসে পেতে হলে, সেই লাভটা যদি 1 মাসে পেতে চায় তাহলে মূলধনটা কি হবে, সেটাই হবে ওর অ্যাকচুয়াল মূলধন। তো এই ভাষার মাধ্যমে আমরা এটাকে লিখবো, মানে এই ক্ষেত্রে যে লাভটা হবে আর পুরো মূলধনটা যদি 1 মাসের জন্য করে ফেলে সেক্ষেত্রেও একই মূলধন পাবে, মানে এটা ওটা ইকুইভ্যালেন্ট, সমতুল্য। ঠিক আছে, তো এখান থেকে পল্লবীর মূলধন পেলাম এটা। তো একইভাবে আমি তার মানে সিস্টেমটা কিসে নিয়ে আসলাম, আমরা 1 মাস সিস্টেমে নিয়ে আসলাম। তো তোমরা 1 মাস দিয়েও কথাটা লিখতে পারো। দেখো পরেরটা লিখছি, তো একইভাবে 1 মাস হিসাবে রাজিয়ার মূলধন হবে কত হবে তাহলে বলো, তোমরাই ঠিক বলো। 600 ইন্টু 5, 600 ইন্টু 5, কারণ 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় ছিল, তার মানে 3000 টাকা। তাহলে এবার তোমরা তাহলে লভ্যাংশের মূলধন বের করতে পারবে নিশ্চয়ই, কারণ আমি কি বললাম, লভ্যাংশ বা ক্ষতির অনুপাতটা সবসময় কি অনুপাতে হয়, মূলধনের অনুপাতে হয়, যদি না কোনো অনুপাত প্রশ্নে না দিয়ে থাকে। এখানে যেহেতু এটাই বের করতে বলেছে তাহলে অবশ্যই এটা মূলধনের অনুপাতে হবে। তাহলে সুতরাং লভ্যাংশের অনুপাত সমান সমান কত হবে, 4500 2 0 কেটে দাও, এটাও 3:2 হলো, বুঝতে পারলে? তো এইভাবে এই টাইপের অঙ্কগুলো কিন্তু করতে হবে। আর এই মূলধন বের করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের পরে অনেক অঙ্ক আছে, এটা বুঝে নাও ভাষাটা। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো এবার যেটা আমি নিয়েছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 17-3 নম্বর। ঠিক আছে, তার কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। মানে দুজনে মিলে একটা অংশীদারি ব্যবসা করছে, 1500 টাকা লাভ হয়েছে। রাজীবের মূলধন 6000 টাকা এবং 900 টাকা হলে এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, আমি প্রশ্নটাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো এটা হলো রাজীব, এটা আফতাব, তাই তো? আচ্ছা, আর মোট লাভ কত হয়েছে, মোট লাভ হলো 1500 টাকা। আচ্ছা, রাজীবের মূলধন কত বলেছে, 6000 টাকা। আফতাবের মূলধনটা জানা নেই, আফতাবের মূলধনটাই তোমাদের বের করতে বলেছে। তাহলে কি কি দেওয়া আছে, রাজীবের মূলধন দেওয়া, মোট লাভ দেওয়া, আবার রাজীবের লাভও দেওয়া আছে 900 টাকা। মানে রাজীব যে লাভটা করেছে সেটা দেওয়া আছে 900 টাকা। এবার আফতাবের মূলধনটা বের করতে হবে। তাহলে আফতাবের মূলধনটা আমরা জানি না, এটা বের করতে হবে। তাহলে কিছু যখন জানি না তখন আমরা এটাকে কি ধরে নিতে পারি, আমরা একটা চলরাশি ধরে নিই এটা x। তাহলে আফতাবের মূলধন ধরে নিলাম আমরা x টাকা, হলো? তাহলে এবার ভালো করে শোনো, মোট লাভ 1500, আফতাবের মূলধন হচ্ছে x টাকা, রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা, তাই তো? আবার রাজীবের লাভটাও দেওয়া আছে, মানে রাজীবের লাভটা দেওয়া আছে। তাহলে আমরা দুজনের মূলধন এখানে জানি, লাভ জানি। তাহলে এখান থেকে আমি একটা কাজ করি, রাজীবের লাভটা বের করে নিই। রাজীবের লাভ আনুপাতিক ভাগাহার নিয়মে রাজীবের লাভটা বের করে নিই, করি দেখি কেন করছি, এখনই বুঝবে। তো রাজীবের লাভ সমান সমান কি হবে, আচ্ছা রাজীবের লাভ বের করার আগে তোমাদের বের করে নিতে হতো
তোমাদের টোটাল মূলধনটা তো হচ্ছে 6,000 টাকা আর এক্স টাকা। আচ্ছা, তাহলে রাজীবের লাভটা আমি আনুপাতিক ভাগাড়ে বের করছি টাকা। তাহলে মোট লাভ কত আছে ওদের? ওর লাভ 6,000, সরি, রাজীবের মূলধন কত? 6,000, আফতাবের মূলধন কত? এক্স। তাহলে রাজীবের লাভ বের করতে গেলে আমি আনুপাতিক ভাগাড়ে কি করছি? 6,000 প্লাস এক্স করছি। এটা কি আসলো? এটা হলো মোট মূলধন, ব্যবসায়ের মোট মূলধন, তাই তো? তাহলে মোট মূলধনের মধ্যে রাজীবের অংশ কোনটা? রাজীবের অংশ হচ্ছে 6,000। তাহলে উপরে লিখলাম আমি 6,000। হলো? তাহলে এটা কি হয়ে গেল? এটা রাজীবের আনুপাতিক ভাগাড় হলো, আনুপাতিক ভাগাড় মেথডে রাজীবের অংশটা হলো। তাহলে এবার রাজীব যে লাভটা পাবে সেটা তো আনুপাতিক ভাগাড় মেথডেই পাবে, আনুপাতিক ভাগাড়ের নিয়মেই পাবে। তাহলে এর সাথে আমি কি গুণ করবো? 1500। কেন? কারণ 1500 টাকা লাভের মধ্যে রাজীবের অংশ কত হবে সেটা আমি বের করবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি বের করলাম? রাজীবের অংশটা বের করলাম। এটা আনুপাতিক লাভ, আনুপাতিক ভাগাড় নিয়মে রাজীবের অংশটা বের করলাম। তারপরে এই অংশ অনুসারেই, মানে এই মূলধনের অনুপাতেই ও কি পাবে? ও লাভটা পাবে, লাভের অংশটা পাবে। তা লাভ কত? টোটাল 1500 নিলাম। তাহলে এটাই রাজীবের লাভ। আবার প্রশ্নে কি বলে দেওয়া আছে? রাজীবের লাভ কত? 900। তাহলে এটা সমান সমান আমি কত লিখতে পারি? 900। তো এখান থেকে আমি এক্স এর মানটা বের করবো। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে কি হবে? এখানে থাকলো 6,000 বাই 6,000 প্লাস এক্স সমান সমান, এখানে চলে আসবে তোমার দুটো 0 কেটে দাও, এখানে 3 দিয়ে কেটে দাও, 3/5 হলো। তাহলে এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি কত আসবে? আমাদের আসবে 18,000 প্লাস 3x সমান সমান, এখানে চলে আসবে। তো এখান থেকে তুমি যদি করো 3x সমান সমান 30,000 মাইনাস 18,000, মানে x সমান সমান চলে আসবে 4,000। তাহলে আমাদের কি দাঁড়িয়ে গেল? আমাদের আফতাবের মূলধন সমান সমান 4,000। বুঝতে পারলে কিভাবে করলাম? আমরা কিন্তু সেই মূলধনের অনুপাত দিয়েই করলাম। ঠিক আছে, মূলধনের অনুপাতের মাধ্যমে আমরা আনুপাতিক ভাগাড়ের মাধ্যমে লাভের অংশটা বের করলাম। এখানেও কোনো অনুপাত বলা ছিল না, তার জন্য আমরা মূলধনের অনুপাত ধরেই করলাম ব্যাপারটা। ঠিক আছে, এই অনুপাতেই 1500 টাকার মধ্যে কত আসলো সেটা বের করলাম। ঠিক আছে, এইভাবে তাহলে তোমরা পরের সংক্ষিপ্তগুলো পড়ার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। এবার আমি আমার এরপরে আমি তোমাদের যে বড় কোশ্চেনগুলো আছে, দীর্ঘের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। তোমরা সেগুলো ফলো করো আমার পরের ক্লাসে। ভালো থেকো।